হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ তোমাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স মাইনরের সেকেন্ড পেপারের একটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, ভারতের মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো। এটা তোমাদের 10 নম্বর বা 20 নম্বরে পরীক্ষায় আসতে পারে। আর তোমরা MN4 পেপার অর্থাৎ সেকেন্ড যে পেপার, সেই পেপারটার নাম জানো ইন্ডিয়ান পলিটিক্যাল থট। দেখো অ্যান্সারটা তোমরা বুঝে নাও। প্রথমেই তোমাদের ইন্ট্রোডাকশন অর্থাৎ ভূমিকা দিয়ে প্রশ্নের উত্তরটা শুরু করতে হবে। ভারতের ইতিহাসে প্রাচীন যুগের অবসানের পর মধ্যযুগের সূচনা ঘটে 8ম শতাব্দীতে। সাধারণভাবে 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অঞ্চল জয়ের মাধ্যমে মুসলমানদের ভারতে প্রবেশ শুরু হয়। আর 1757 খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলা হয়, অর্থাৎ তার আগের পর্যন্ত সময়কালকে মধ্যযুগ বলা হয়। 712 থেকে 1757 পর্যন্ত কি বলা হচ্ছে। তারপর দেখো, এই সময় ভারতের রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামোতে নতুন পরিবর্তন আসে। বিশেষত দিল্লির সুলতানি ও মুঘল শাসনকালে একটি সুসংগত রাষ্ট্র ব্যবস্থার রূপ গড়ে ওঠে। এই সময় রাষ্ট্রচিন্তায় ধর্মীয় প্রভাব থাকলেও রাজনৈতিক বাস্তবতাই প্রধান হয়ে ওঠে। তারপরে দেখো, মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এখানে প্রথম বৈশিষ্ট্য 1 নম্বর আছে, দেখো ক খ এইভাবে বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হচ্ছে। শরীয়তের রাজা ও সুলতান এক নয়। মধ্যযুগে ভারতে শরীয়তের রাজার ধারণা ও সুলতানের বাস্তব ভূমিকার মধ্যে পার্থক্য দেখা যায়। শরীয়তে বলা হয়েছে আল্লাহই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, কিন্তু বাস্তবে সুলতান ছিলেন সর্বময় শাসক। ব্যক্তিস্বার্থ ও সামাজিক সংকটের মোকাবিলার জন্য শক্তিশালী শাসকের প্রয়োজন ছিল, তাই সুলতানের ক্ষমতা কার্যত অসীম হয়ে ওঠে। তারপরে আছে দেখো, রাজতন্ত্র সম্পর্কে ধারণা। ইসলামের মূল গ্রন্থ কোরআনে শাসককে ঈশ্বরের প্রতিনিধি বলা হয়নি, কিন্তু মধ্যযুগে ভারতের সুলতানরা নিজেদের আল্লাহর ছায়া দাবি করতেন। তারা বিশ্বাস করতেন যে তাদের রাজ্য শক্তি আল্লাহর দেয়া। এতে রাজতন্ত্রকে একটি নতুন ধর্মীয় বৈধতা দেয়া হয়। তারপরের পয়েন্ট কি হচ্ছে, দেখো শরীয়ত এবং রাজতন্ত্র। তত্ত্বগতভাবে শরীয়তের বিধি অনুযায়ী খলিফাই ছিলেন রাজনৈতিক আর ধর্মীয় প্রধান, কিন্তু ভারতে সুলতানি রাজতন্ত্র গড়ে ওঠে স্বাধীনভাবে। রাজারা শরীয়তের আইনে সীমাবদ্ধ না থেকে বাস্তবতার প্রয়োজনে নিজস্ব শাসন রীতি চালু করেন। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, তো নিচে দেখো একটা নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা আমাদের স্টাডি মেটেরিয়ালও পারচেস করে পড়াশোনা করতে পারো। এবার পরের পয়েন্ট হচ্ছে, ধর্মীয় নিয়ন্ত্রণ দুর্বল। সুলতানরা ছিলেন স্বৈরাচারী শাসক, সমস্ত ক্ষমতার কেন্দ্রীভূত থাকায় শরীয়তের নিয়ম সবসময় মানা হতো না। প্রয়োজনে শরীয়তের বাইরে আইন তৈরি হতো, ফলে ধর্মীয় নিয়ন্ত্রণ কার্যত দুর্বল হয়ে যায়। তারপরে হচ্ছে দেখো, উলেমাদের সীমিত ভূমিকা। উলেমারা ছিলেন শরীয়তের বিশেষজ্ঞ ও ধর্মীয় পণ্ডিত। তারা বিচার ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেও রাষ্ট্র পরিচালনায় নীতি নির্ধারণে তাদের ক্ষমতা ছিল না। তারা সুলতানের উপদেষ্টা ছিলেন, কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার অধিকারী ছিলেন না। এবার আছে দেখো, খলিফার প্রতি আনুগত্য। তুর্ক আফগান সুলতানরা নামমাত্র খলিফার প্রতি আনুগত্য দেখাতেন, কিন্তু বাস্তবে নিজেদের সামরিক শক্তির ওপর নির্ভর করেই ক্ষমতা ধরে রাখতেন। খলিফার অনুমতি বা ইচ্ছার কোনো রাজনৈতিক গুরুত্ব ছিল না। তারপরের পয়েন্ট হচ্ছে দেখো, শরীয়তের আইনের অমান্য। শরীয়তের বিধান সব ক্ষেত্রে কার্যকর হয়নি। যেমন শরীয়ত অনুযায়ী অমুসলিমরা সরকারি পদে থাকতে পারতেন না, কিন্তু বাস্তবে হিন্দুরাও সুলতানি আমলে প্রশাসনের উচ্চ পদে ছিলেন। এইভাবে শরীয়তের সুদ গ্রহণ নিষিদ্ধ হলেও সুলতানি আমলে সুদ সহ ঋণ প্রদান চলত। তারপরে কি আছে দেখো, পরের পয়েন্ট, ধর্ম নিরপেক্ষতা। দিল্লির সুলতানিরা ধর্মীয় চেয়ে রাজনৈতিক প্রয়োজনকে বেশি গুরুত্ব দিয়েছেন। তারা ন্যায় বিচার ও সামাজিক ভারসাম্য রক্ষায় মনোযোগী ছিলেন। তাদের লক্ষ্য ছিল ক্ষমতা টিকিয়ে রাখা ও সামরিক শক্তি বজায় রাখা। ধর্মকে রাষ্ট্রনীতিতে রূপ দেয়া নয়।
তারপরে দেখো, তারপর হচ্ছে পরের পয়েন্ট হচ্ছে সামরিক রাষ্ট্র। মধ্যযুগে ভারত ছিল সামরিক রাষ্ট্র। সুলতানরা তরবারির জোরে শাসন ক্ষমতায় আসতেন এবং অস্ত্র বলেই তা বজায় রাখতেন। তাই সুলতানি রাষ্ট্রকে অনেক সময় পুলিশি রাষ্ট্র বলা হয়। আইন শৃঙ্খলা রক্ষা ও শাসন কার্যত সামরিক শক্তির ওপর নির্ভরশীল ছিল। এবার উপসংহার। মধ্যযুগে ভারতের রাষ্ট্রচিন্তার মূল ভিত্তি ছিল স্বৈরাচারী রাজতন্ত্র। সুলতানের হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত থাকলেও প্রশাসনিক কারণে তাকে অভিজাত শ্রেণীর ওপর নির্ভর করতে হতো। দিল্লির সুলতানি আমলে তুর্কি অভিজাতরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও গ্রামীণ এলাকায় হিন্দু অভিজাতদের প্রভাব ছিল। ফলে মধ্যযুগে ভারতের রাষ্ট্রচিন্তা একদিকে সামরিক ও স্বৈরাচারী এবং অন্যদিকে প্রশাসনিক প্রয়োজনমাফিক বাস্তববাদী। এই যুগের ধর্মীয় আদর্শের পাশাপাশি রাজনৈতিক বাস্তবতা শাসন ব্যবস্থার প্রধান চালিকা শক্তি হয়ে ওঠে। এই ছিল তোমাদের আজকে একটি গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।